আমরা রাস্তায় একটা গাড়ি পার্ক করা দেখতে পাই। এই গাড়িতে থাকে আমাদের গল্পের নায়ক ওয়াং। তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তখন সে তার ফোন বের করে চেক করে, কিন্তু ফোনেও সিগন্যাল পাচ্ছিল না সে। হঠাৎ করে কান ফেটে যাওয়ার মতো জোরে কিছু একটা ক্র্যাশ হওয়ার আওয়াজ আসে। সেই শব্দে ওয়াং চমকে ওঠে এবং আবার যেদিক থেকে ওই শব্দ আসছিল সেদিকেই দৌড়াতে লাগে। সেখানে যেয়ে সে দেখতে পাই একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কারটি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। কারের ড্রাইভার অন স্পট মারা গেছে, কিন্তু প্যাসেঞ্জার সিটে একটা মেয়ে আছে যে কিনা এখনো জীবিত আছে। এরপর গল্পটি চলে যায় সরাসরি 9 বছর পরের ঘটনায়। ওয়াং অ্যাজ ইউজুয়াল কাজে যাচ্ছিল। সে এখন একজন ক্রাইম রিপোর্টার। রাস্তায় প্রতিদিনের মতোই অনেক জ্যাম ছিল। তখন ওয়াং রেডিওতে শুনতে পায় যে সে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় সামনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওয়াং তখন ইমিডিয়েটলি সেই অ্যাক্সিডেন্ট স্পটে যায়। সেখানে গিয়ে দেখে এটি একটা দামি স্পোর্টস কার এবং এর মধ্যে শহরের নামকরা পলিটিশিয়ান রয়েছে। কারের মধ্যে তার সাথে একটা নামকরা মডেলও ছিল এবং সেও আহত হয়েছে। সেই পলিটিশিয়ান আর মডেলকে একসাথে দেখে রিপোর্টারদের মনে তো একদম লাড্ডু ফুটে যায় এবং সেই পলিটিশিয়ান ও মডেলের স্ক্যান্ডাল বের করার চিন্তা করে। সে মানুষের সামনে দেখাবে যে শহরের নামকরা মডেল এবং পলিটিশিয়ানের মধ্যে রাসলীলা চলছে। তো সে দ্রুত ছবি তুলে তার অফিস কলিগ এবং ক্লোজ ফ্রেন্ড ম্যাগি এর কাছে পাঠিয়ে দেয়। তো আপনারা হয়তো ভাবছেন এই ম্যাগিটা আবার কে? ম্যাগি হলো এই গল্পের নায়িকা। ম্যাগি প্রথমেই এই নিউজটা সত্য কিনা তা যাচাই করে নিশ্চিত হয়, তারপর এটা পাবলিশ করার জন্য রাজি হয়ে যায়। এত পাওয়ারফুল স্টোরি পাওয়ার খুশিতে ওয়াং ঘটনাস্থল থেকে দ্রুত বের হয়ে যায়। পথে তার গাড়ির সাথে অন্য একটা গাড়ি জোরে ধাক্কা খেয়ে ড্যামেজ হয়ে যায়। তারপর ওয়াং নিজের গাড়ি নিয়ে মেকানিকের কাছে যায়, যার নাম ক্রিস্টোফার। ক্রিস্টোফার ওয়াং এর একজন ভালো বন্ধু। কারটি ভালোভাবে চেক করে ক্রিস্টোফার ওয়াংকে বলে, ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার আগে আমার কাছে অন্তত একবার জিজ্ঞাসা তো করতে পারতি। তোর সাথে তো ধোকা হয়েছে বন্ধু। এই গাড়িতে যেই পার্টসপত্র লাগানো এগুলো তো অন্য গাড়ির। এই কথা শুনে ওয়াং তো একদম রেগে যায়। সে ভাবে ক্রাইম রিপোর্টারের সাথে এত বড় ধোকা। সে সাথে সাথেই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখায়। ইন্সপেক্টর ওয়াংকে ভালোভাবেই চেনে, কারণ সে প্রায়ই ক্রাইম রিপোর্টের কাছে ইন্সপেক্টরের সাথে দেখা করে। ইন্সপেক্টর তখন ওয়াংকে বলে, তুমি চিন্তা করো না, আমি আগের মালিকের সব ডিটেলস বের করে তোমাকে কল করব। পুলিশ স্টেশনে নতুন একজন কনস্টেবল আছে যে কিনা বেশ ইয়াং এবং রিসেন্টলি জয়েন করেছে। তার নাম শাওন। ইন্সপেক্টর শাওনকে বলে, ওয়াং আমাদের অনেক বড় ক্রাইম রিপোর্টার। সে যা যা বলে তুমি তাই করে দিও। আপাতত তুমি কারটির আগের মালিকের ডিটেলস বের করো। অন্যদিকে ওয়াং এর বস তার উপর অনেক খুশি হয় যে সে এত অতিরঞ্জিত একটা নিউজ প্রমাণ সহ এনেছে। কিন্তু তখনও ওখানে উপস্থিত এডিটর ইন চিফ ওয়াং এর প্রতি ইরিটেটেড ফিল করে এবং বলে, এত বড় পলিটিশিয়ানের উপর ট্যাগ লাগানোর আগে আমাদের ভালোভাবে ইনভেস্টিগেট করে নেওয়া উচিত ছিল। শুধু ওয়াং এর কথার উপর ভরসা করে নিউজটা পাবলিশ করে আমরা হয়তো অনেক বড় ভুল করেছি। এখন এই পলিটিশিয়ান যদি আমাদের উপরে কোনো অ্যাকশন নেই তখন আমরা কি করব? তখন ওয়াং এডিটর ইন চিফকে টিটকারি করে বলে, এই শহরের বাচ্চা থেকে বুড়ো সবাই জানে যে ওই পলিটিশিয়ান আর মডেলের মধ্যে অ্যাফেয়ার চলছে। আমি তো নতুন কিছু বলিনি। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই বসের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এবং সবাই মিলে একটা হোটেলে পার্টি করছে। বস ওয়াংকে প্রমোশন দেওয়ার প্রমিস করে। তারপর ওয়াং খুশি মনে ওখান থেকে চলে আসে। ম্যাগি তখন ওয়ানের সাথেই ছিল। কোনো একটা কারণে ম্যাগি কাঁদছিল। ম্যাগিকে দেখে ওয়াং বলে, আরে তুমি কাঁদছো কেন? ও তোমাকে এত হার্ট করে, তারপরও তুমি ওর পিছে পিছে কেন যাও? ছেড়ে দাও তো ওকে। এখানে আমরা বুঝতে পারি ম্যাগি কারোর সাথে রিলেশনশিপে আছে, কিন্তু তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। ওয়াং ওই সময় ড্রাঙ্ক ছিল আর ম্যাগি অনেক কষ্টে ছিল। একজন আরেকজনকে কনসোল করতে গিয়ে কিছুটা ইন্টিমেট হয়ে যায়। এদিকে ওই পলিটিশিয়ান ওয়াং এর নিউজ এজেন্সির উপর কেস করে দেয় এবং কেসে এইটা বলা হয় যে ওয়াং তাকে বদনাম করার চেষ্টা করেছে। আমার সাথে যে মেয়েটি ছিল সে একসময় মডেল ছিল ঠিকই, কিন্তু 4 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। এই কথা বলে সে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। তারপর বলে, আমি ওই নিউজ এজেন্সিকে দেখে নিব। তারপর আর কি, এদিকে অফিসে ওয়াং এর কান ঝালাপালা হয়ে যাচ্ছে বস আর এডিটরের কথা শুনতে শুনতে। এর মাঝে ইন্সপেক্টর ওয়াংকে কল করে বলে যে তোমার গাড়ির হিস্ট্রি পাওয়া গেছে। ওয়াং পুলিশ স্টেশনে গেলে ইন্সপেক্টর তাকে জানায় তার এই কার 9 বছর আগে একটা হিট অ্যান্ড রান কেসে ইনভলভ ছিল। ওই গাড়ির পার্টস চেঞ্জ করে তোমার কাছে বিক্রি করা হয়েছে। আর এই কথা শুনে ওয়াং চমকে যায়। 9 বছর আগের সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় তার। ওই রাতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওয়াং ওই গাড়ির ছবি নিয়েছিল ঠিকই, কিন্তু যেই কারটি হিট করেছিল সেটা ততক্ষণে চলে গিয়েছিল। আর যেই কারটি ড্যামেজ হয়েছিল সেটা ওই স্পটেই ছিল। কারটির মধ্যে একটা মেয়ে ছিল যে তখনও জীবিত ছিল, কিন্তু ড্রাইভারটা মারা গিয়েছিল। ওয়াং মনে করে ওই ড্যামেজ কারটি তার কাছে বিক্রি করা হয়েছে। ওই গাড়ির ডকুমেন্ট নিয়ে ওয়াং অফিসে আসে। তখন ম্যাগি তাকে জানায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়াং বসকে কনভিন্স করতে চায়, কিন্তু বস তখন তাকে বলে, আমার উপরেও একজন বস আছে এবং সে ওই পলিটিশিয়ানের ভালো বন্ধু, তাই তুমি আর এখানে কাজ করতে পারবে না। তোমার কারণেই আমাদেরকে বদনাম হতে হচ্ছে। এই ঘটনায় ওয়াং অনেক ভেঙে পড়ে এবং ক্রিস্টোফারের গ্যারেজে গিয়ে মদ খেতে থাকে। ড্রাঙ্ক অবস্থায় ওয়াং বলতে থাকে, 9 বছর আগে যে কার অ্যাক্সিডেন্টের আমি আই উইটনেস ছিলাম সেই ড্যামেজ কার আমার কাছে বিক্রি করা হয়েছে। কিভাবে যে এটা সলভ করব
ক্রিস্টোফার তখন বলে, এই ছোট্ট শহরে আমাদের সবকিছুই একটার সাথে আরেকটা কানেক্টেড বলে মনে হবে বন্ধু, বোঝার চেষ্টা করো। তুই এত চিন্তা না করে একটু বিশ্রাম নে। এরপর ওয়াং একটি ক্যাবে করে বাসায় ফিরছিল, তখন দেখা যায় একজন তাকে ফলো করছে। ওয়াং কোনোভাবে বাসায় এসে 9 বছর আগে অ্যাক্সিডেন্ট স্পটে যে ছবি তুলেছিল সেগুলো আবার চেক করে, এর মধ্যে অনেকগুলো ছবি ডিলিট করা ছিল। ওয়াং এর মনে হতে থাকলো কিছু একটা গড়বড় আছে। সে তো অফিসে ঢুকতে পারবে না, কিন্তু ম্যাগির সাহায্যে ওয়াং অফিসে এন্ট্রি করে। 9 বছর আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই সময়ের একটা ডকুমেন্ট দেখে সে। আসলে ওই দিন শহরের একজন ধনী লোকের মেয়ে কিডন্যাপ হয়েছিল, আর কিডন্যাপাররা ফেরত হিসেবে অনেক বড় অঙ্কের টাকা চেয়েছিল। সেই লোকটা কিডন্যাপারদেরকে টাকা দিয়েও দিয়েছিল, কিন্তু তবুও তারা তার মেয়েকে ছাড়েনি। তারপর ওই গ্যাং কোথায় জানি গায়েব হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত সেই বাচ্চাকে পাওয়া যায়নি। শুধু তাই না, সেদিন গাড়িতে একটা মেয়ে বেঁচেছিল যাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল, কিন্তু হঠাৎ একদিন মেয়েটি হসপিটাল থেকে গায়েব হয়ে গিয়েছিল। ওয়াং এখন এই সবগুলো বিষয়কে কানেক্ট করার চেষ্টা করে। ম্যাগি তাকে জিজ্ঞাসা করে কেন সে 9 বছর আগের কেস নিয়ে এত মাথা ঘামাচ্ছে। ওয়াং তখন বলে, না তখন ওই সময় আমি নিউজ এজেন্সিতে ইন্টার্ন হিসেবে ছিলাম, আমার ভালোভাবেই মনে আছে। ওই রাতে একটা পার্টি ছিল, কিন্তু আমি জলদি বাসায় যাওয়ার জন্য বের হয়ে গিয়েছিলাম, আর তখন হঠাৎ আমার কার ব্রেকডাউন হয়েছিল, আর আমি ওই অ্যাক্সিডেন্টের আই উইটনেস হয়ে গিয়েছিলাম। তখন আমি ওই অ্যাক্সিডেন্ট স্পটের ড্যামেজ গাড়িটির ছবি তুলেছিলাম, আর ওই ক্যামেরা আমি এডিটরকে দিয়েও দিয়েছিলাম। এখন যখন দেখা যাচ্ছে সেদিনের ওই তোলা ছবি থেকে কিছু ছবি ডিলিটেড, তার মানে সেই এডিটর ছবিগুলো ডিলিট করে দিয়েছে। কিন্তু তিনি এমনটা কেন করেছে এটাই সবার জানার বিষয়। এবার ওয়াং ঠিক করে সে ওই মেয়েটির খোঁজ করবে যে ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গিয়েছিল, কিন্তু হসপিটাল থেকে সে কোথায় গায়েব হয়ে গেল। ম্যাগিও তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। খোঁজ খবর নেওয়ার পর তারা জানতে পারে মেয়েটির নাম জেনিফার, আর তার বাসার খোঁজও তারা পেয়ে যায়। তারপর দুজনে মিলে সেই বাসায় যায়, ওখানে জেনিফারের রিলেটিভস থাকে। তারা জানায় জেনিফার অন্য শহরে সেটেল হয়েছে, ও আর এখানে থাকে না। তখন সেখানে ওয়াং আর ম্যাগি নিজেদেরকে জেনিফারের বন্ধু বলে পরিচয় দেয়। ওয়াং ওখান থেকে জেনিফারের ছবি নিজের ফোনে ক্লিক করে নেয়। জেনিফারের আত্মীয়রা যখন ওয়াং আর ম্যাগিকে চা খেতে দেয় তখন তারা বলে, এটা তো অনেক এক্সপেন্সিভ চা, আপনারা এটা কোথায় পেলেন? তখন তারা বলে, এই চা তো জেনিফার পাঠায়। ওয়াং বিষয়টা বুঝে ফেলে এবং সেই জায়গায় যায় যেখানে চা বিক্রি হয়। রাস্তায় আমরা দেখতে পাই কেউ একজন ওয়াংকে ফলো করছে। এরপর সেই স্পেশাল চায়ের দোকানে গিয়ে ওয়াং আর ম্যাগি জেনিফারের ছবি দেখায় আর জিজ্ঞাসা করে তারা এই মেয়েটাকে চেনে কিনা। এর মধ্যে জেনিফার নিজেই ওখানে চলে আসে, কিন্তু দেখা যায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। 9 বছর আগের অ্যাক্সিডেন্টে জেনিফারের একটা পা ভেঙে গিয়েছিল, তখন থেকেই সে ঠিকমতো হাঁটতে পারে না। ওয়াং যখন তার কাছে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জেনিফার অনেক নার্ভাস হয়ে যায় এবং কিছুই বলতে চায় না। কিন্তু ওয়াং যখন একটু জোরাজোরি করে তখন জেনিফার বলে, ওই রাতে আমি আর আমার বয়ফ্রেন্ড পার্টি করে ফিরছিলাম, আরো একটু বেশি ড্রাঙ্ক ছিল, কিন্তু ও ঠিকঠাকভাবে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করেই একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে চলে যায়। ওই অ্যাক্সিডেন্টে আমার বয়ফ্রেন্ড তো মারা যায় আর আমি পঙ্গু হয়ে রয়ে গেলাম। এরপর ওয়াং তাকে জিজ্ঞাসা করে যে যেই গাড়িটি হিট অ্যান্ড রান করে গিয়েছিল সেই গাড়ির ব্যাপারে কি আপনার কিছু মনে আছে? ওই মার্ডারারের খোঁজ পেতে আপনার সাহায্য লাগবে আমাদের। জেনিফার তখন বলে, এখন আর এসবের খোঁজ নিয়ে কি হবে, এত বছর হয়ে গেল, আমার জীবনে এখন আর কিছু চেঞ্জ হবে না, আপনারা আমাকে এভাবে আর বিরক্ত করেন না। এটা বলে জেনিফার ওখান থেকে চলে যায়, কিন্তু ওয়াং হার মানে না। সে জেনিফারকে নিজের নাম্বার দেয় আর বলে, যদি কিছু মনে পড়ে তাহলে প্লিজ একটা কল করবেন। এবার ওয়াং রাতে নিজের বাসায় বসে বারবার ওই অ্যাক্সিডেন্টের ডকুমেন্ট দেখতে থাকে। তখন সে জানতে পারে জেনিফার মিথ্যা বলেছে। জেনিফার বলেছিল ওই দিন রাতে তার বয়ফ্রেন্ড মদ খেয়েছিল, কিন্তু অটোপসি রিপোর্টে লেখা আছে যে সে ড্রাঙ্ক ছিল না। বিষয়টা অনেক কনফিউজিং। তখন জেনিফার কল করে বলে, পুরনো জিনিস ঘাটলে খারাপ ছাড়া ভালো কিছুই হবে না, তাই এই কেস ছেড়ে দাও। ওয়াং তখন বলে, সেসব তো আমি বুঝে নিব, কিন্তু তুমি আমাকে বলো যে তুমি আমাদেরকে মিথ্যা কেন বলেছো, তোমার বয়ফ্রেন্ড তো ড্রাঙ্ক ছিল না। জেনিফার তখন আবারও বলে যে এই বিষয়টা ছেড়ে দাও, আমি আগের থেকে এখন বেশি বিপদে আছি, তুমি যদি আবার এই কেস ইনভেস্টিগেট করো তাহলে না জানি কি হবে। ওয়াং বলে, ঠিক আছে, আমি ইনভেস্টিগেট করব না, কিন্তু একবার তোমার সাথে দেখা করে তোমার কাছে সবকিছু জানতে চাই, আমাকে সব প্রশ্নের জবাব দিয়ে দাও। এ সময় ফোনের ওই পাশ থেকে ওয়ান এমন আওয়াজ শুনতে পাই যেন জেনিফারকে কেউ মারছে আর তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। জেনিফার চিল্লাচ্ছে আর তখনই কলটা কেটে যায়। ওয়াং তখনই রিয়েলাইজ করে যে জেনিফারের জীবন ঝুঁকিতে আছে। সে সাথে সাথে জেনিফারের অ্যাপার্টমেন্টে খোঁজ নিয়ে ওখানে চলে যায়। ওখানে গিয়ে দেখে জেনিফারের রুম একদম খোলা অবস্থায় আছে আর একটা লোক জেনিফারের জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াং শুধু তার পাটাই দেখতে পায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জেনিফার অন্য একটা জায়গায় রয়েছে আর তাকে টর্চার করা হচ্ছে। জেনিফার ওর পায়ের লক থেকে ইনার মতো কিছু একটা কোনোভাবে বের করে ফেলে এবং সেটা দিয়েই হাত খুলে ফেলে। তারপর সাহায্যের জন্য ওয়াংকে কল করে, কিন্তু কলটা আর যায় না। ওদিকে ওয়াং তো হসপিটালে, কারণ তার হাত ফ্র্যাকচার হয়ে গিয়েছে। আর তখন ম্যাগি তাকে দেখতে আসে। তারপর ওয়াং ফোন করে দেখতে পাই জেনিফার তাকে অনেকবার কল দিয়েছে। ওয়াং তখন আনরিচেবল ছিল, তাই জেনিফার তাকে একটা ভয়েস মেল দিয়ে রেখেছে। এখানে জেনিফার বলেছে, আমি বিপদে
বিপদে আছি, প্লিজ আমাকে বাঁচাও। ওয়াং সাথে সাথেই ম্যাগিকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। পথে হঠাৎ একটা গাড়ি তাদের সামনে চলে আসে আর ম্যাগি হঠাৎ করেই ব্রেক করে। তখন একটা পার্কিং মিরর নোটিশ করে ওয়াং। এই মিররটা এই জন্য রাখা যাতে গাড়ি পার করার সময় কোনো কিছুর সাথে গাড়ির গোতা না লাগে। তারপর ওয়াং একজন এক্স পুলিশম্যানের সাথে মিট করে জেনিফারের ভয়েস নোটটি শোনায় আর বলে যে আপনি যেভাবেই হোক ওকে ট্রেস করেন। এই মেয়েটি যখন আমাকে কল দিয়েছিল তখন তার লোকেশন কোথায় ছিল, এই মেয়ের জীবন ঝুঁকিতে আছে, আমাদের যে করেই হোক তাকে বাঁচাতে হবে। তারপর ওয়াং বাসায় গিয়ে সেই ছবিগুলো দেখে যেগুলো সে 9 বছর আগে অ্যাক্সিডেন্ট স্পটে তুলেছিল। যদিও অনেক ছবি ডিলিট করা হয়েছিল, তবু একটা ছবিতে ওয়াং একটা পার্কিং মিরর দেখতে পায় যেটা সে কিছুক্ষণ আগে দেখেছিল। ছবিতে মিররটা সে জুম করে দেখে এবং হিট অ্যান্ড রান কেসের নাম্বার প্লেটটা দেখতে পায়। এটা একটা ব্ল্যাক মার্সিডিজ ছিল। ওখানে 2টা নাম্বার ক্লিয়ার বোঝা যাচ্ছিল আর বাকি নাম্বারগুলোর শেপ দেখে ওয়াং কিছু পসিবিলিটিস লিখে নেয় যে কোন কোন নাম্বার হতে পারে। তারপর সে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু কেউ তাকে সেখানে পাত্তা দেয় না কারণ এখন তার চাকরি চলে গেছে। কিন্তু কনস্টেবল শাওনের কথা তো আপনাদের অবশ্যই মনে আছে, যাকে সেই দিন ইন্সপেক্টর বলেছিল ওয়াং যখনই কোনো সাহায্য লাগবে তখনই যেন সে তাকে জানায়। তারপর শাওন ওয়াংকে তার সিস্টেম অ্যাক্সেস করতে দেয়। এবার যখন ওয়াং সিস্টেম অ্যাক্সেস করে সে ওই নাম্বার প্লেটের একদম সঠিক নাম্বারটা পেয়ে যায়। ওই কারণের নাম দেখে ওয়াং হতভম্ব হয়ে যায়, কারণ এইটার কেউই না, তার নিজেরই বস, যে নিজে ওয়াংকে তার নিউজ এজেন্সিতে জব দিয়েছিল, আবার জব থেকে বের করেও দিয়েছিল। এইবার ওয়াং আবার অ্যাক্সিডেন্টে সেই রাতের কথা ভাবতে থাকে। ওই দিন রাতে অ্যাক্সিডেন্ট স্পটের পিকচার নিয়ে গিয়ে সে এডিটরের কাছে দিয়েছিল, কিন্তু এডিটর সেই পিকচারগুলো সরাসরি বসের কাছে দিয়েছিল, কিন্তু বস বলেছিল পিকচারগুলো ক্লিয়ার না। ওয়াং অনেক বুঝিয়েছিল যে হালকা এডিট করলেই পিকচারগুলো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বস কারো কথাই মানে না, বলে যে পিকচারগুলো কোনো কাজেরই না, কিন্তু তোমার এফোর্ট বেশ প্রশংসনীয় এবং আমি তোমাকে পার্মানেন্ট রিপোর্টার বানাবো। এইসব কথায় তখন ওয়াং এর মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে বসের কাছে একটা কল আসে আর সে কলটা পেয়ে টেনশনে কোথাও একটা যাচ্ছিল। এদিকে ক্রিস্টোফার ওয়াংকে কল করে বলে 9 বছর আগের ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি তোমাকে একটা সত্য জানাতে চাই। ক্রিস্টোফারের স্যাড ভয়েস শুনে ওয়াং কিছুটা নার্ভাস হয়ে যায় এবং দ্রুত ক্রিস্টোফারের গ্যারেজে যাওয়ার জন্য বের হয়ে যায়, কিন্তু আফসোস ক্রিস্টোফার উপর থেকে পড়ে সুইসাইড করেছে। এর মাঝে ওয়াং এর বস ওখানে পৌঁছে যায়। এখানে একজন আরেকজনকে দেখে আর পুলিশকেও কল দেয়। কি এখন আপনাদের মনে হচ্ছে না যে এক মুভিতে আর কত সাসপেন্স থাকতে পারে, কাহিনীটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? কিন্তু এখান থেকে গল্পের সাসপেন্সগুলো সলভ হওয়া শুরু হবে এবং গল্পের অনেক টুইস্টও সামনে রিভিল হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়াং তার বসকে বলে আপনার তো বোল খুলে গিয়েছে, আমি জেনে গিয়েছি 9 বছর আগে যে কারটা অ্যাক্সিডেন্ট করে না দাঁড়িয়ে চলে গিয়েছিল সেটা আপনারই ব্ল্যাক মার্সিডিজ এবং নাম্বার প্লেটও আপনার। পুলিশ স্টেশন থেকে আমি সেটা কনফার্ম করেছি। বস তখন আরেকটা টুইস্ট রিভিল করে। তিনি বলেন হ্যাঁ গাড়িটা আমারই ছিল, কিন্তু গাড়িটা ওই দিন আমি ক্রিস্টোফারের গ্যারেজে সার্ভিসিং এর জন্য রেখে এসেছিলাম। রাতে ক্রিস্টোফার আমাকে কল করে বলেছিল গাড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু ওর গার্লফ্রেন্ডের সাথে পার্টিতে যেতে চাচ্ছিল, তাই আমার কাছে রিকোয়েস্ট করছিল যাতে করে সে আমার মার্সিডিজটা নিয়ে যেতে পারে এবং এর ফলে সে তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে পারবে। আমি ওর কথা মেনেই নিয়েছিলাম। ওই রাতে ও ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তো অ্যাক্সিডেন্ট করে ও সোজা ওর গ্যারেজে চলে আসে। ওর গ্যারেজে আরো একটা গাড়ি ছিল যেটা আমার গাড়িরই মডেল ছিল। আমার গাড়ির ড্যামেজ পার্টস ও ওই গাড়ির সাথে বদলে দিয়ে আমাকে আমার গাড়ি ফেরত দিয়েছিল, কিন্তু যখন আমি গাড়ি চালিয়ে দেখলাম তখন দেখলাম এটা আমার গাড়ির মতো একদমই না। এরপর আমি ওকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে। ও আকুতি মিনতি করতে লাগলো আর রিকোয়েস্ট করলো যেন কারো কাছে আমি এই ব্যাপারটা না বলি। আমার ওর প্রতি সহানুভূতি এসেছিল, তাই এই কেস আমি ওখানে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু 9 বছর পর তুমি আবার যখন ওই কেস নিয়ে ইনভেস্টিগেট করা শুরু করলে তখন ক্রিস্টোফার ভয় পেয়ে গিয়েছিল যে ও সিক্রেট সবার সামনে না চলে আসে, তাই ও সব জায়গায় তোমাকে ফলো করা শুরু করলো। তো ওই দিন সন্দেহজনক ব্যক্তিটা ক্রিস্টোফারই ছিল, যে কিনা সবসময় সব জায়গায় ওয়াংকে ফলো করছিল। ওয়াংকে ফলো করে ক্রিস্টোফার জেনিফারের অ্যাপার্টমেন্টের খোঁজ পেয়েছিল। আসলেও জেনিফারকে কিছু টাকা দিয়ে তার থেকে ক্ষমা পেতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে জেনিফার নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। ওই সময় ওয়াংকে দেখে ক্রিস্টোফার ভয় পেয়ে গিয়েছিল আর ওয়াংয়ের নজর থেকে বাঁচার জন্যই ক্রিস্টোফার জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর যখন ওয়াং ওর পিছু করলো তখন নিজের গাড়ি দিয়ে ওয়াংকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, কিন্তু ক্রিস্টোফার রিগ্রেট করতে থাকে যে সে তার বন্ধুকে ধোকা দিয়েছে। নিজেকে সে ঘৃণা করতে থাকে। এই গিল্টিনেসের কারণে ক্রিস্টোফার সুইসাইড করে ফেলে। এভাবেই ওয়াং এর বস পুরো কাহিনীটা শোনায়, কিন্তু পুলিশ এই বিষয়গুলো জানে না। এখন ওয়াং এর সামনে সবকিছুই ক্লিয়ার, তবু তাকে বের করতে হবে জেনিফার কোথায় আছে এবং কিভাবে তাকে বাঁচানো যায়। তখন ওয়াং এর কাছে একটা এক্স পুলিশম্যানের কল আসে যে জেনিফারের ফোনের লাস্ট লোকেশন খুঁজে বের করে ফেলেছিল। ওয়াং 2টা পুলিশম্যান নিয়ে সেই লোকেশনে পৌঁছায়। এই অ্যাপার্টমেন্টেরই কোনো রুম থেকে জেনিফার কল দিয়েছিল। ওয়াং প্রত্যেকটা রুম চেক করে এবং এখানে আরো একটা টুইস্ট আমাদের জন্য অপেক্ষা করছে। এই অ্যাপার্টমেন্টে পুলিশ কনস্টেবল শাওন থাকে, যে কারের ডিটেলস বের করতে ওয়াংকে সাহায্য করেছিল। তার ঘরের মধ্যে থালা বাসনের শব্দ শুনে ওয়াং ভেতরে যায়। সেখানে 2টা রুম বন্ধ থাকে, কিন্তু শাওন রুম 2টা খুলে দেখায়, কিন্তু সেখানে শাওনের পালিত 2টা বিড়াল ছাড়া আর কেউই ছিল না। ওয়াং শাওনকে সন্দেহ করার জন্য তার কাছে তখনই সরি বলে ওখান থেকে চলে আসে, কিন্তু ওয়াং এর পিছে শাওন যখন দরজা বন্ধ করে ওর এক্সপ্রেশন কিন্তু কোনো ডেঞ্জারাস ভিলেনের থেকে কমও কিছু লাগে না। আর এইখানে দরজা খুলে একটা শকিং সাসপেন্সের
9 বছর আগে শাওন পুলিশ ছিল না, সে জেনিফারের ফ্রেন্ড ছিল এবং তাকে একতরফা ভালোবাসতো। যখন অ্যাক্সিডেন্টের পর জেনিফার হসপিটাল থেকে উধাও হয়ে গিয়েছিল, তখন আসলে শাওনই জেনিফারকে কিডন্যাপ করে নিজের বাড়িতে নিয়ে আসে। শাওন জেনিফারকে খেয়াল রাখার নামে সবসময় হাত পা বেঁধে রাখতো আর অ্যাবিউজ করতো। জেনিফারের জীবন যেন জাহান্নাম করে তুলেছিল সে। শুধু তাই নয়, শাওনের কাছে অনেক টাকাও ছিল। শাওনের সাথে যেমন তেমন করে জেনিফারকে থাকতে হচ্ছিল। এভাবে থাকতে থাকতে শাওন একদিন জেনিফারকে বলল, আমার কাছে অনেক টাকা আছে, যেটা দিয়ে আমরা সারা জীবন একসঙ্গে হ্যাপিলি ভাবেই থাকতে পারবো, আর ভালো তো আমি তোমাকে বাসি। এভাবে হ্যাপি মুডে একদিন জেনিফারের হাত করা খুলে দেয়। এরপর একদিন সুযোগ পেয়ে জেনিফার শাওনের সব টাকা নিয়ে পালিয়ে যায়। আর এরপর থেকে 9 বছর ধরে শাওন জেনিফারকে সব জায়গায় খুঁজছে, কিন্তু এই সাইকো শাওন জেনিফারকে কোথাও খুঁজে পায়নি। তো যখন 9 বছর পরে ওয়াং আবার এই কেস ইনভেস্টিগেট করা শুরু করে, তখন শাওন জেনে যায় যে ওয়াং জেনিফারকে যে কোনোভাবেই খুঁজে বের করবে। এই জন্যই শাওন ওয়াংকে সব জায়গায় ফলো করেছে এবং ওয়াং এর মাধ্যমে আবার জেনিফারের খোঁজ পেয়েছে। ও জেনিফারকে আবার কিডন্যাপ করে অন্য এক জায়গায় বন্দি বানিয়ে রেখেছে। 9 বছর আগে ও জেনিফারকে যেভাবে টর্চার করেছিল, আবার ওইভাবেই টর্চার করা শুরু করে। এদিকে ওয়াং তার ফ্রেন্ড ক্রিস্টোফারকে অনেক মিস করে এবং তার গ্যারেজে যায়। গ্যারেজে ক্রিস্টোফারের ফ্যামিলির বেশ কিছু ছবি লাগানো থাকে, যেগুলো ওয়াং এক একটি করে দেখতে থাকে। কিন্তু তার মধ্যে একটি ছবি দেখে ওয়াং এর যেন হার্টবিট থেমে যাওয়ার মতো অবস্থা। সম্ভবত সে কোনো ক্লু পেয়েছে। এবার ওয়াং তার বসকে ফলো করা শুরু করে। তার বস মাঝরাতে ম্যাগির বাসায় যায়। আসলে গত 10 বছর ধরে তারা দুজন রিলেশনশিপে আছে, কিন্তু প্রশ্ন হলো ম্যাগি ওয়াংকে কেন হেল্প করছিল। আসলে ম্যাগি বসের কথা মতোই গত 9 বছর ধরে ওয়াং এর ক্লোজ ফ্রেন্ড হয়ে তার সাথেই থাকছিল, যাতে ওয়াং এর সব চাল সে গিয়ে বসকে জানাতে পারে। এবার ওয়াং এদের দুজনকেই ধরে ফেলে। এরপর নেক্সট সিনে আমরা দেখতে পাই ওয়াং বসের গাড়িতে ভাবির সাথে বসে থাকে আর জিজ্ঞাসা করে, আগস্ট 30, 2007 ডেটটা আপনি ভুলে যাননি তো? 9 বছর আগে ওই দিন রাতেই তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বন্ধুরা, মনে আছে তো বস কি বলেছিল? যে ক্রিস্টোফার গাড়ি চেয়েছিল এবং ড্রাঙ্ক থাকার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু কিছুক্ষণ আগে গ্যারেজে যে ছবিটা দেখে ওয়াং চমকে গিয়েছিল, সেই ছবি প্রমাণ করে দেয় যে ওই দিন রাতে ক্রিস্টোফার তার ফ্যামিলির সাথে ছিল, কোনো গার্লফ্রেন্ডের সাথে না। ওয়াং বসকে বলে, ভালোই ভালোই সত্যি কথা বলে দেন, না হলে অনেক খারাপ হবে। এবার বস ওই দিন রাতের আসল ফ্ল্যাশব্যাক বলা শুরু করে। ওই সময়ে ওয়াং একজন সাধারণ ইন্টার্ন ছিল আর ম্যাগি আগে থেকে ওই কোম্পানিতে ছিল। সেদিন রাতে তাকে প্রমোশন দেওয়ার খুশিতে পার্টি আয়োজন করা হয়েছিল। ওয়াং এজেন্সিতে নতুন ছিল, তাই সেদিন দ্রুত পার্টি থেকে বের হয়ে গিয়েছিল। রাস্তায় তার গাড়ি ব্রেকডাউন করেছিল। কিছুক্ষণ পরেই বস এবং ম্যাগি বসের গাড়িতে করে ওই রাস্তা দিয়েই আসছিল। দুজনেই অনেক ড্রাঙ্ক ছিল আর অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল এবং তারাই অ্যাক্সিডেন্ট করেছিল। ধরা পড়ে যাওয়ার ভয়তে বস ওই দিনই ক্রিস্টোফারের গ্যারেজে গাড়িটা রেখে আসে এবং আগতি মিনতি করে ক্রিস্টোফারকে বলে, আমাকে কোনোভাবে বাঁচাও, না হলে আমার জীবন শেষ হয়ে যাবে। বসকে বাঁচানোর জন্যই ক্রিস্টোফারের গ্যারেজে আরেকটা যেই সেম মডেলের গাড়ি ছিল, সেই গাড়ি থেকে পার্টস খুলে বসের গাড়িতে ফিক্স করে গাড়ি ফেরত দিয়ে দেওয়া হয়। ওয়াং বলে, আপনি কি মনে করেন বস এরকম কাণ্ড আপনি করে পার পেয়ে যাবেন? আমি যদি পুলিশকে সব বলে দেই? বস তখন বলে, আমি জানি বাবা, তুমি এই কাজ করবা না। ওই অ্যাক্সিডেন্টের একমাত্র আই উইটনেস তুমি, সেই জন্যই তো আমি তোমাকে ইন্টার্ন থেকে পার্মানেন্ট রিপোর্টার বানিয়েছি। শুধু তাই নয়, আমি ম্যাগিকে তোমার সব চালচলনের উপর নজর রাখতে বলেছি, যাতে ভুলেও এই কেসের উপর তোমার নজর না পড়ে। তারপর বস আরো বলে, চয়েস ইজ ইয়োর্স। তুমি সত্যি কথা বলে 2 মিনিট পুলিশের সামনে হিরো হতে চাও, নাকি মুখ বন্ধ রেখে আবার আমার এজেন্সিতে জয়েন করতে চাও? ওয়াং ব্রেকডাউন হয়। সে এখন না তো বসের কথা ভাবছে, না চাকরি নিয়ে ভাবতেছে। ও শুধু এই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে যে জেনিফার কোথায় আছে, ওর সাথে কি হয়েছে। তখন হঠাৎ একটা জিনিস মনে পড়ে যায় যে সে যখন কনস্টেবল শাওনের বাসায় গিয়েছিল, তখন সেখানে সে একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। ওয়াং এর মনে পড়ে ওই ছবিতে জেনিফার ছিল এবং ওই ছবিটা জেনিফারের ফ্যামিলি ফটো। ওয়াং এবার শাওনকে ফলো করা শুরু করে এবং দেখে যে শাওন অদ্ভুত আচরণ করছে। রাতের বেলায় শাওন 2 ক্যান তেল কিনে একটা পুরনো ঘরে নিয়ে যাচ্ছে, আবার অদ্ভুত ধরনের স্যুট পরে ঘরের মধ্যে সাইকোর মতো ঘোরাফেরা করছে। ওয়াং ডিসাইড করে ফেলে যে শাওনই জেনিফারকে কিডন্যাপ করেছে। ওয়াং দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। ওয়াং কোনোভাবে জোরজবস্তি করে ঘরের মধ্যে ঢুকে যায়। তারপর শাওন আর ওয়াং এর মধ্যে ধস্তাধস্তি একটা লড়াই হয়। শেষে শাওন ওয়াংকে অনেক খারাপ ভাবে মারে এবং ছুরি দিয়ে আঘাত করে। তারপর শাওন ওয়াংকে ফুলের উপর ফেলে দেয় এবং বলে, ওয়াং তোমার এখনো অনেক কিছু জানা বাকি। শাওন একটা চাবি দিয়ে ওয়াংকে বলে, এই দরজাটা খোলো। এখানে শাওন আরেকটা ভয়ঙ্কর টুইস্ট রিভিল করে, যেটা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন আর ভাববেন এই গল্পে হিরো কে আর ভিলেনই বা কে। শাওন ওয়াংকে বলে, তুমি 9 বছর আগে ওই গাড়ি থেকে যে $2 মিলিয়ন নিয়েছিলে সেটা কোথায়? ওয়াং চমকে উঠে বলে, কি আবল তাবল বলছো তুমি? এখানে শাওন একটা ফ্ল্যাশব্যাক বলে, যার মাধ্যমে আমরা পুরো ঘটনাটা জানতে পারবো। 9 বছর আগে জেনিফার, তার বয়ফ্রেন্ড আর শাওন ভালো বন্ধু ছিল। ওরা 3 জন মিলে একজন ধনী লোকের মেয়েকে কিডন্যাপ করেছিল এবং $10 মিলিয়ন ফেরত চেয়েছিল। সেই লোকটা ফেরতও দিয়েছিল। জেনিফার আর তার বয়ফ্রেন্ড সেই টাকা আনতে গিয়েছিল। দুজন টাকা নিয়ে ফেরত এসেছিল, যাতে বাচ্চাকে তার বাবার কাছে ফেরত দিতে পারে। কিন্তু এরই মধ্যে সাইকো শাওন ওই বাচ্চাটার অবস্থা অনেক খারাপ করে ফেলেছিল। বাচ্চাটা রক্তে ভেসে যাচ্ছিল। এই ঘটনা দেখে জেনিফার আর তার বয়ফ্রেন্ড অনেক ঘাবড়ে গিয়েছিল। তারা ভাবছিল এখন যদি তারা এখানে থাকে
তাহলে শাওনের সাথে তারাও ফেসে যাবে। এজন্য তারা টাকা নিয়ে ওখান থেকে চলে গিয়েছিল। রাস্তায় ওয়াং এর বসের গাড়ি ওদের গাড়িকে ধাক্কা দিয়ে না থেমেই চলে গিয়েছিল। এই ফ্ল্যাশব্যাকের মাধ্যমেই ওয়াং এর আসল রূপও আমরা জানতে পারবো। ওয়াং যখন অ্যাক্সিডেন্ট হওয়া ওই গাড়িটা দেখতে যায় তখন গাড়ির মধ্যে একটা ব্যাগে অনেক টাকা ছিল। ওই টাকা দেখে ওয়াং এর মাল তো একদম মাথায় উঠে যায়। ওয়াং ওই ব্যাগ থেকে $2 মিলিয়ন চুরি করে নেয় এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। ওই সময় জেনিফার আর তার বয়ফ্রেন্ড দুইজনেই বেঁচে ছিল। তারপর শাওন এসে জেনিফারের বয়ফ্রেন্ডকে মেরে ফেলে আর সব টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর জেনিফারকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর তারপর কি হয়েছিল সেই ঘটনা তো আমরা জানি। এবার প্রেজেন্টে শাওন যে চাবিটা দিয়েছিল সেটা দিয়ে ওয়াং একটা দরজা খুলে সেখানকার দৃশ্য দেখে একদম ফ্রিজ হয়ে যায়। মনে হয় যে এখানে কোনো জঘন্য ঘটনা ঘটেছে, কিন্তু সেটা এখন দেখানো হয় না। নেক্সট সিনে ওয়াং চুপচাপ দাঁড়িয়ে সিগারেট খায়। তখন তার বস আসে। ওয়াং তাড়াতাড়ি তার ফোনটা বের করে কিছু একটা প্লে করে। আসলে বস যখন বলছিল যে অ্যাক্সিডেন্টটা সেই করেছে, তার কোনো প্রমাণ নেই, তখন ওয়াং সেটা রেকর্ড করে আর এখন সে ওই রেকর্ডটাই প্লে করেছে। এই রেকর্ডিং শুনে বসের তো অবস্থা খারাপ হয়ে যায়, সে একদম হতভম্ব হয়ে যায়। এরপর গল্প চলে যায় কিছু মাস পরের দৃশ্যে, যেখানে আমরা দেখতে পাই ওয়াং স্যুটবুট পরে নিউজ এজেন্সিতে দাঁড়িয়ে আছে। সে ওই এক্স পুলিশম্যানকে কল করে যে জেনিফারের লোকেশন খুঁজতে তাকে হেল্প করেছিল। ওয়াং জিজ্ঞাসা করে, আপনি কাজটা ঠিকভাবে করেছেন তো? পুলিশম্যানটা তখন বলে, সব পারফেক্টলি হয়ে গেছে আর ফিউচারেও এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তখন ওকে বলে ওয়াং কলটা কেটে দিয়ে পেছনে ঘোরে। তো তার টেবিলের উপরেও সেই এক্সপেন্সিভ চা থাকে। তারপর আমরা দেখতে পাই ওয়াং জেনিফারের নামে $2 মিলিয়ন চেক লিখেছে, কিন্তু পরক্ষণেই সে যে এটি পুড়িয়ে ফেলে। তারপর সে জেনিফারের ফ্যামিলিকে ওই এক্সপেন্সিভ চা পাঠাতে থাকে, যা আগে জেনিফার পাঠাতো। কিন্তু ওয়াং এসব কেন করছে, এটা কিন্তু ভাববার বিষয়। এইসব কথার উত্তর আমরা এখনই পাবো। এখন যখন ওয়াং সুন্দর করে তার কেবিন থেকে বের হয় আর ম্যাগিও সামনে থেকে আসে, তার মানে ওয়াং এখন এই এজেন্সির বস। আসলে ওয়াং তার বসকে হুমকি দিয়েছে এবং অ্যাক্সিডেন্টের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার ভয়তে বস নিজের পদবি ওয়াংকে দিয়ে দিয়েছে। ওয়াং ম্যাগিকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে চাকরি থেকে বের করেছিলে? ম্যাগি তখন বলে, পাগল হইছো নাকি, আমি এমন কেন করব? এখানে ওয়াং আরেকটি কথা রিভিল করে। আসলে বস যখন ওয়াংকে চাকরি থেকে বের করে দেয় তখন সে ভেবেছিল এডিটরের কথা মতো হয়তো তাকে বের করে দিয়েছে, কিন্তু 2 মাস পর এডিটর ওয়াংকে কল দিয়ে বলে, নতুন একটা ওপেনিং আছে, তুমি এসে জয়েন করো। তখন ওয়াং এডিটরের সাথে দেখা করে তাকে বলে, চাকরি থেকে বের করলেন আপনি, আবার আপনি চাকরিতে জয়েন করালেন, বাহ, বেশ ভালোই অভিনয় করেন দেখছি। এই কথা শুনে এডিটর বলে, তোমাকে বের করার সাজেশন আসলে ম্যাগি দিয়েছিল। বস আর ম্যাগির 10 বছর ধরে অ্যাফেয়ার চলছে। ওয়াং তখন জিজ্ঞাসা করে, আপনি জানতেন তাদের মধ্যে অ্যাফেয়ার চলছিল? এডিটর তখন বলে, আমি ওই চাকরিটা এজন্যই পেয়েছিলাম, কারণ আমি তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিলাম। আসলে 9 বছর আগের ওই রাতের পার্টিতে বস এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল যে সে ড্রাইভ করার মতো অবস্থায় ছিল না, তাই ম্যাগি ওই দিন গাড়ি ড্রাইভ করে আর ওই অ্যাক্সিডেন্টটা ম্যাগির হাতেই হয়েছিল। এটা শুনে তো ওয়াং পুরোপুরি শকড হয়ে যায়। সে ম্যাগিকে বলে যে, এত বড় একটা অন্যায় করেও তুমি এমন স্বাভাবিক কিভাবে আছো, এর সাজা তো তোমাকে পেতেই হবে। এটা বলে সে কনফারেন্স রুমে চলে যায়, যেখানে তাকে অফিসের বস বলে ঘোষণা করা হয়। এরপরে ওই মিটিংয়ে ওয়াং একটা কাহিনী শোনাতে শুরু করে। ওয়াং সবার সামনে বলে যে একটা বাচ্চা ছেলের ভূতের গল্পের বই অনেক পছন্দ ছিল। সে একটা দোকানে গিয়ে একটা ভূতের গল্পের বইও কেনে। ওই বইটার দাম ছিল $50, কিন্তু দোকানদার তাকে ওই বইয়ের লাস্টের পেজটা সবসময় পড়তে নিষেধ করে, মানে খুলতে নিষেধ করে আর কি। ঠিক এই সময়ে গল্প আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে আর আমরা দেখতে পাই ওই অ্যাক্সিডেন্টের রাতের কাহিনী। ওই অ্যাক্সিডেন্টের দিন গাড়ি থেকে $2 মিলিয়ন নিয়ে ওয়াং সেখান থেকে চলে আসে। টাকা নিয়ে আসার সময় যেই দুজন সেখানে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল সে তাদের দিকে একবার ফিরেও তাকায় না, কিন্তু পরে গিয়ে তার এই ঘটনার জন্য অনেক রিগ্রেট ফিল হয়। এখানে দেখানো হয় যখন শাওন ওয়াংকে ওই ঘরের চাবি দিয়েছিল তখন সে ওখানে জেনিফারকে বিভৎস আহত অবস্থায় দেখতে পায়। তার হাত পা এমনকি পুরো শরীরে অনেকভাবে জখম করা ছিল। জেনিফারের এরকম অবস্থা দেখে তো ওয়াং এর একদম পুরো মাথায় নষ্ট হয়ে যায়। তখন শাওন তাকে বলে যে, তুমি যদি না থাকতে তাহলে তো আমি জেনিফারকে খুঁজেই পেতাম না আর আমার প্রতিশোধটাও নেওয়া হতো না। এটা শুনে তো ওয়াং এর আরো বেশি খারাপ লাগতে থাকে যে তার জন্য আজ জেনিফারের এই অবস্থা। এরপরে শাওন ওয়াংকে একটা স্ক্রু ড্রাইভার দেয় আর বলে, নাও এবার তুমি স্ক্রু ড্রাইভারটা দিয়ে জেনিফারকে পুরোপুরি শেষ করে ফেলো। এটা শুনে তো ওয়াং এর প্রচন্ড রাগ হয়ে যায়। তারপর সে স্ক্রু ড্রাইভারটা দিয়ে শাওনকে মারাত্মকভাবে জখম করে ফেলে আর এরপর সে অফিসের বসকে ব্ল্যাকমেল করে এমন অবস্থায় পৌঁছে যায় যে সে নিজেই এখন সেই অফিসের বস। এরপর একটা ভাড়া করা মানুষের সাহায্য নিয়ে সে জেনিফার এবং শাওনের লাশ সেখান থেকে গায়েব করে দেয়। তো সব কাণ্ড করার পরও ওয়াং তার অফিসে বসে রিল্যাক্স মুডেই এইসব কাহিনী বলতে থাকে। এরপর সে কাহিনী শেষ পর্যায়ে চলে আসে। সে সবাইকে বলে যে এই ছেলেটা বই নিয়ে ঘরে আসার পর দোকানদার তাকে যে কাজটা করতে নিষেধ করেছিল সে ওটাই প্রথমে করে, মানে সে সবার প্রথমে বইয়ের লাস্টের পেজটাই খোলে, কারণ তার অনেক বেশি কৌতূহল ছিল যে কি এমন আছে লাস্টের পেজে যার জন্য আমাকে দোকানদার এই লাস্টের পেজটা খুলতেই মানা করেছে। তো সে যখন লাস্টের পেজটা খোলে সে তো পুরোপুরি শকড হয়ে যায়, কারণ ওই বইয়ের দাম ছিল মাত্র 50 সেন্ট। মানে বুঝতেই পারছেন কেন দোকানদার তাকে এই পেজটা খুলতে নিষেধ করেছিল। আর এই কাহিনীর সাথে সাথেই আমাদের আজকের মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ওয়াং এর এই লাস্টের বলা গল্পের সঙ্গে এই মুভির কি কাহিনী। আসলে ওই গল্পের ছেলেটার অতিরিক্ত কৌতূহল ছিল এবং ওয়াং এরও সেম। শুধুমাত্র কৌতূহলের জন্য সে $2 মিলিয়ন নিয়ে যাওয়ার পরও 9 বছর পর সে মেয়েটার খোঁজ করতে অর্থাৎ জেনিফারের খোঁজ করতে করতেই এই কেসটা আবার রিওপেন করে। কিন্তু ওয়াং এর এই অতি কৌতূহল থেকে জেনিফারের জীবনটা তো পুরো শেষ হয়ে যায়। সে কোনো মতে একবার ওই সাইকো শাওনের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু ওয়াং এর কারণে শাওন তাকে আবারও পেয়ে যায়
আর তারপর তার সঙ্গে কি ঘটে সে তো আপনারা দেখতেই পেয়েছেন। আসলে ওয়াং জেনিফারকে সেই $2 মিলিয়ন দিয়ে দিতে চেয়েছিল, এই কারণে সে 2 মিলিয়নের চেকটা লিখেছিল। আসলে ওয়াং এর ওভার কৌতূহলের জন্য জেনিফারের এরকম করুণ মৃত্যু হলো। তাই মাঝে মাঝে কারো ওভার কৌতূহল কিন্তু অন্যেরও অনেক ক্ষতি করে দিতে পারে।